নমস্কার, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল ভাদ্র মাসের শেষ দিন, অর্থাৎ সংক্রান্তির দিন। গোটা ভাদ্র মাস জুড়ে ওনারা ভাদো মাহিয়ার নাম বলে একটা অনুষ্ঠান করেন, যেটা সংক্রান্তির দিন শেষ হয় এবং সেই দিনটা ছিল খুব বিশেষ ওনাদের কাছে। এই দিন সকালে ওনাদের যে আচার অনুষ্ঠান ছিল সেইগুলো সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ স্বরূপ ওনারা এটা আমাকে দিয়ে গেছেন। একটা খাস্তার কচুরি গরম গরম, একটা কাজু কাটলি, একটা বড় গোলাপ জামুন, আমাদের ঠিক লাড্ডুটা যেমন গোল হয় এখানে লাড্ডুটা দেখলাম চৌকো, আর ওই একটা মিষ্টি। আর আমি যেখানে থাকি এখান থেকে বাজারটা অনেক দূর, আর গোটা বাজারে খুব বেশি হলে দুখানা মিষ্টির দোকান রয়েছে, তাও সেটা মারোয়ারি। তাই সেই রকম মিষ্টি যেরকম আমরা বাঙালিরা পছন্দ করি সেরকম মিষ্টি পাওয়া তো খুব দুরাভোগ্য ব্যাপার। তাই মিষ্টি প্রায় একদমই খাওয়া হয় না, প্রায় বলতে পারেন আমরা পাইই না। তাই সকাল সকাল যদি এতগুলো মিষ্টি আমার চোখের সামনে আসে, না খেয়ে থাকতে পারি। এত ভালো লাগছে আর মনটা এত সকালবেলা খুশি হয়ে গেছে যে কি বলবো। সকালের ব্রেকফাস্টটা আমার কিন্তু আজকে দারুণ হবে। তবে আমি একা সব খেয়ে ফেলবো না, ওর জন্য কিছু রাখতে হবে আমাকে। আর একটু পরেই দেখলাম যে পোস্টাল থেকে আমাকে ফোন করেছে শ্বশুরমশাই, পোস্ট অফিসের মাধ্যমে একটা পার্সেল পাঠিয়েছেন। এতে একটা ডিজিটাল ছোট্ট বিপি মাপার মেশিন আছে যেটা ব্যাটারি দিয়ে চলে। আসলে আমাদের বাড়িতে যে স্পিগমো ম্যানোমিটার যেটা ডাক্তাররা ব্যবহার করেন সেটা রয়েছে, কিন্তু ওই স্পিগমো ম্যানোমিটারটায় ঠিক আমি কাউন্টটা করতে পারি না। ওটা সুমন্তই একমাত্র খুব ভালো করতে পারে, আমার শ্বশুরমশাই পারেন, আমার দেওর পারেন, কিন্তু আমি ঠিক পারি না বলে মেনলি আমার জন্যই এই ছোট্ট ডিজিটাল মেশিনটা পাঠানো। আসলে এখানে গরমটা এত বেশি পড়ে, মানে পশ্চিমবঙ্গের মতোই গরম পড়ে, কিন্তু এখানে হিউমিডিটি এত বেশি যে প্রচণ্ড কষ্ট হয়। আর আমার শ্বশুরমশাইয়ের তো ওষুধের ব্যবসা রয়েছে, আমি বরাবরই দেখেছি আমরা যেখানেই যাই না কেন সবসময় ভালো করে ওষুধ প্যাকিং করে দেন, এবং আমরা যেখানে থাকি সেখানেও কোনো ওষুধপত্রের প্রয়োজন পড়লে আমাদের সবসময় পার্সেল করে দেন পোস্টের মাধ্যমে। আর প্রত্যেকবার যখন পার্সেল করেন প্যাকিংটা এত সুন্দর করে করেন যে কি বলবো। আর এই ধরনের মেশিনপত্র পাঠানোর জন্য তো একটু ডেলিকেসির প্রয়োজন পড়েই। আর প্রত্যেকবার দেখেছি প্যাকিং করার জন্য বা ওই যে ফাঁক ফোকরগুলো একটুখানি বোঝানোর জন্য সবসময় উনি ব্যবহার করেছে দেখেছি, মানে বেশি করে তুলো গজ এইসব দিয়ে। আর কদিন ধরেই আমার তুলোটা কম হয়ে গেছিলো, আমি ভাবছিলাম যে বাপিকে বলবো যে একটু তুলো দিয়ে প্যাকিং করবেন। আর দেখুন কীরকম মনের কথাটা বুঝতে পেরে গেলে এতটা তুলো পাঠিয়ে দিয়েছে। সত্যি তুলোটার আমার খুব দরকার ছিল। বাড়ি থেকে যখন পার্সেল আসে না আমার খুব ভালো লাগে জানেন। আমি জানি ভিতরে কি আছে না আছে, তবুও যখন খুলি একটা অদ্ভুত আনন্দ হয় জানেন তো। আর এটাতে হচ্ছে সেই কালো বেলটা যেটা হাতেতে বাঁধা হয়, আর ওর সাথেই কিন্তু ওই পাইপটা দেওয়া আছে যেটা এই মেশিনের সাথে লাগাতে হবে। আর ওই ছোটো সাদা তারটা হচ্ছে ওটা চার্জ দেওয়ার জন্য। আর ঠিকঠাকভাবে চালানোর জন্য একটা ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে, যেটা পড়বো না আমি, ঠিক পরে দেখবো যে কী লেখা আছে। আর এই ধরনের মেশিন আপনারা অনেকেই দেখেছেন, আজকাল অনেকেই এটা ব্যবহার করে, অনেকের বাড়িতে থাকে। তবে সব থেকে নির্ভরযোগ্য এবং সঠিক যদি মাপ চান তাহলে কিন্তু যে টেথোস্কোপ দিয়ে এবং ডাক্তারবাবুরা যেটা ব্যবহার করেন যে বড় মতো, সেইটাই কিন্তু সব থেকে বেশি নির্ভরযোগ্য। আমি ঠিক ওটা চালাতে পারি না বলে আমার জন্য এটাই ঠিক আছে। আর এটা খুলে আপনাদের দেখানোর একটাই কারণ যে প্রথম কথা আপনাদের সাথে সাথে আমিও জিনিসটা ভালো করে পরিচিত হলাম, আপনাদের সাথে শেয়ার করাও হলো, এবং শ্বশুরমশাই বারবার বলে দিয়েছিলেন যে জিনিসটা আসার পরই সঙ্গে সঙ্গে চেক করবে যে কোনো রকম ড্যামেজ হয়ে গেছে কিনা। তবে কিছু ড্যামেজ হলে আমি বুঝতে পারবো বলে তো মনে হয় না। আপাতত জিনিসটা রেখে দিই, সুমন্ত সন্ধ্যেবেলা যখন বাড়ি আসবে ও ভালো করে এটাকে চালিয়ে দেখে বুঝে নেবে। আর যেহেতু পোস্টের মাধ্যমে এসেছে, কতদিন বাইরে ছিল, আর সুমন্ত বরাবরই বলে যে বাইরে থেকে কোনো পার্সেল এলে সবসময় প্রথমে পার্সেলটাকে তো স্যানিটাইজ করবেই, তারপর যেখানে রাখবে সেটাকেও স্যানিটাইজ করবে। আর দেখতেই পাচ্ছেন রেখেছি ডাইনিং টেবিলের উপরে, তাই এটাকে আমাকে স্যানিটাইজ করতেই হবে। এই ব্যাপারগুলো প্রথম প্রথম আমি কোনোদিন খেয়াল রাখতাম না, ও জাতামাতা করে কাজ করে ফেলতাম, কিন্তু এখন সংসার জীবনে ঢোকার পর আমি এগুলো খুব মেনটেন করি। আর সন্ধে পড়তে না পড়তে ওনাদের দ্বিতীয় দফায় পুজো হয়ে গেছে, মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিকে প্রত্যেকবার যখন পুজো হয় প্রত্যেক বাড়ি উনি প্রসাদ দিয়ে যান। এর আগেও যতবার হয়েছে প্রত্যেক বাড়ি দেখেছি একই রকমের ডালাই ওনারা তৈরি করেন। তবে আমাদের পুজোর ডালিতে যেমন চালটা দেওয়া হয়, এখানে কিন্তু সেটা দেওয়া হয় না। এখানে 4-5 রকমের ডাল ছোলা এইসব ভিজানো থাকে, এবং এর সাথে অবশ্যই টুকরো করা আদা থাকবে, কখনো কখনো নারকেল থাকে ছোট ছোট কুচি করা, আর ফলের মধ্যে 4-5 রকমের ফল থাকে, মিষ্টি থাকে। আর এই মিষ্টিটা হচ্ছে নারকেল দিয়ে যে সন্দেশটা আমরা চিনি দিয়ে বানাই সেই সন্দেশটা। আর আমি বিশেষ করে এই মিষ্টিটা খেতে সবথেকে বেশি পছন্দ করি। আর উনি বললেন যে তুমি যদি ডালটা এইভাবে না খেতে পারো, মানে ওনারা ডালটা শুধুই এরকম ভিজানোটা খেয়ে নেন,
এবার আমি তো এইভাবে খেয়ে হজম করতে পারবো না, আর এতটা ডাল খাবোই বা কী করে। উনি বললেন যে তুমি একটা কাজ করো, এই পুরো ডালটাকে একটা আলাদা জায়গায় সরিয়ে রেখে একটু শুকিয়ে নাও, যাতে জলটা একটু শুকিয়ে যায়। তারপর পরের দিন অবশ্যই এটা তুমি নর্মাল ডাল করে ভাতের সাথে খেতে পারো। ওনারাও নাকি মাঝে মাঝে এই জিনিসটাই করে থাকেন, তাই আমিও একটা প্লেটের মধ্যে এটাকে আলাদা সরিয়ে রাখছি। এটাকে কালকে আমি রান্না করে ফেলবো। আর এই ফলগুলো আপাতত আমি কিছুটা খাবো, কিছুটা সুমন্তর জন্য রেখে দেবো। আর কিছুক্ষণ পরেই ওনাদের বাড়িতে, মানে আমি যে বাড়িতে থাকি ওনাদের বাড়িতে এই যে অনুষ্ঠানটা আজকে হয়েছে, পুজোটা যেটা হয়েছে, তার জন্য আমাদের নিমন্ত্রণ আছে। আজকে নাকি ওনাদের বাড়িতে অনেক রকমের পিঠে তৈরি হয়। ডালও তুলতে তুলতেই ওদিকে সুমন্ত ফ্রেশ হয়ে গেছে। এরপর আমরা দুজনে মিলে চলে গেলাম ওনাদের বাড়িতে নিচের তলায়, আর সাথে অনেক কিছু দেওয়া আছে। আর এই যে বাটির মধ্যে গুড়, চিঁড়ে আর একটু শুকনো বোঁদে দেখতে পাচ্ছেন, এটা প্রধানত টেঙা দই অর্থাৎ টক দই দিয়ে খেতে হয়। উনি রেখেছেন পাশে, কিন্তু আমি টক দই খাই না বলে উনি আমার জন্য একটু গরম দুধ আনতে গেছেন। আর গোটা ভাদ্র মাস জুড়েই ওনারা এই অনুষ্ঠানগুলো পালন করেন। আর এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ভাদো মাহিয়ার নাম। যদি সহজ কথায় আমি বলতে চাই, তাহলে ভাদ্র মাসে যেমন আমরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের জন্য জন্মাষ্টমী পালন করি, অনেক বাঙালি বাড়িতেই তো এই সময়টা মাসটাতে ভোগ হয়, যেটাকে আমরা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জাপ বলে থাকি। এই অনুষ্ঠানটা কিন্তু দেখেছি যে উড়িষ্যায় যখন আমরা থাকতাম না, তখনও হতো। আর এখানে তো এই অনুষ্ঠানটা খুব জাঁকজমকপূর্ণভাবে একদম বাঙালিদের মতো করেই করা হয়। এই অনুষ্ঠানটাকে বলা হয়, আমি আবারও বলছি, ভাদো মাহিয়ার নাম। ওনারা দারুণ রকমভাবে এটা পালন করেন। আমি এখানে এসে শুনেছি যে সারা দিন ধরে যেমন আমাদের শ্রীকৃষ্ণের জাপ করা হয়, কীর্তন হয়, সেই জিনিসটা হয়। অনেক মন্দিরে এটা পালন করা হয়। এই আচার অনুষ্ঠানটা প্রধানত ওনারা পালন করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব, তার সাথে শরৎ ঋতুকে ওনারা আহ্বান করেন, সেই জন্য পালন করা হয়। আমার হাতে যে ছোট্ট যে সাদা মতো ছোট্ট কাঠির মতো জিনিসটা দেখছেন, এর ওপরটা তৈরি হয়েছে চালের গুঁড়ো দিয়ে, আর ভিতরটা তৈরি হয়েছে কালো তিল আর গুড়ের পুর দিয়ে। এটা অনেকটা গুড় পিঠের মতো দেখতে, কিন্তু একটু শক্ত, তবে একটু কম মিষ্টি। আর এটা ইডলির মতো, এটা ওপরটা সুজি চাল দিয়ে আর ভিতরে গুড় আর নারকেলের পুর দেওয়া আছে। আর পাশে ছোট নিমকি দেওয়া আছে, আর একটু গরম জল দিয়েছেন। কেন জানি না, ওনারা যতবার আমাকে আপ্যায়ন করেছেন ততবার গরম জলই দিয়েছেন। আমরা খেতেই দেখলাম বাড়িতে শ্রীকৃষ্ণের নাম গান করতে সব মেয়েরা চলে এসেছে। আর আমরা যেমন দেখেছি যে বাঙালি বাড়িতে যেমন খোল করতাল নিয়ে যেমন প্রায়ই বাড়িতে সবাই আসেন, আমরা পা ধুইয়ে দিই, এখানেও ঠিক সেই একই ব্যাপার হচ্ছে, কিন্তু এখানে পা ধোয়ার ব্যাপারটা নেই। এনারা এখন ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ গান করবেন, তারপর এনাদের আচার অনুষ্ঠান শেষ হবে। চলুন একটুখানি এদের অনুষ্ঠানটাই দেখে নিই। আর আমরা তো সবাই জানি যে অসমীয়া সমাজে শাড়ি পরার চলটা খুব একটা নেই। দেখতে এগুলো শাড়ি, কিন্তু এগুলো হচ্ছে আসলে মেখলা। মেখলা হচ্ছে ছেলেদের লুঙ্গির মতো একরকম থাকে, তার উপরে যেমন নর্মাল ব্লাউজ থাকে ব্লাউজ, আর ওপরে ওড়নার মতো সুন্দর করে এটা শাড়ির মতো করেই পরতে হয়, খুব সহজ পরা। আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির মালকিন, যিনি প্রথমে যে জায়গাটায় ওনারা নিবেদন করবেন সেখানে একটু জল ছিটিয়ে দিলেন। আর কী সব গান ফান করছেন, মন্ত্রতন্ত্র বলছেন, আমি কিছুই বুঝি না। আর এইটা হচ্ছে ওনাদেরকে যেমন আমরা চাল কলা দিয়ে বাতাসা দিয়ে যেমন অভ্যর্থনা জানি, সেই জিনিসটাই করছেন। আর এখানে ওনারা ওনাদের ভাষায় প্রার্থনা করছেন। বেশ অনেকক্ষণে কিন্তু এই প্রার্থনাটা চললো। আর আমাদের বাঙালি সংস্কৃতি যেমন প্রচণ্ড বৈচিত্র্যময়, সেরকম উত্তর পূর্ব ভারতীয় সংস্কৃতিও কিন্তু প্রচণ্ড বৈচিত্র্যময় এবং সমৃদ্ধশালী। তারই একটা অংশ হতে পেরে বা চোখের সামনে এই ধরনের আচার অনুষ্ঠানগুলো দেখতে পেয়ে নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে হচ্ছে। প্রধানত পাড়ার মহিলারা মিলেই এটা করে থাকেন, এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ধরনের আচার অনুষ্ঠান ওনারা করে থাকেন। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিলাম, খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। আমার সাথে আপনারাও ভিডিওটা এনজয় করলেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ফেসবুকে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে।